আসলে গভর্নমেন্টের কোথায় আসলে সমস্যাটা হচ্ছে, যেন কমিউনিকেশনের গ্যাপটা কোথায় মানুষের সঙ্গে? গভর্নমেন্টের কোনো গ্যাপ আছে বলে আমি মনে করি না। কারণ দেখেন, গভর্নমেন্ট কিন্তু বলতেছে তেল পর্যাপ্ত আছে এবং গভর্নমেন্ট কিন্তু তেল দিচ্ছে, প্রতিটা পাম্পে তেল দিচ্ছে। ধরেন কিছু কিছু পাম্প নিজেরাই তারা একটা ক্রাইসিস সৃষ্টি করার চেষ্টা করতেছে। কিছুদিন আগে আপনি দেখেছেন চাঁপাইনবাবগঞ্জে একটা পাম্পে তেল থাকার পরেও তারা বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে দেখেছে যে সেখানে তেল আছে, আবার তেল দিয়েছে। আমি জাস্ট রুমে বসে কথা বলতেছিলাম ভাইয়ের সাথে যে আমরা দেখেছি আমরা একটা মার্কেট থেকে একটা ডাটা নিয়েছি। সেই ডাটা আমরা দেখেছি সেদিন আমরা আমাদের সংসদীয় মিটিংয়ে আমাদের মন্ত্রীর সাথে আমরা কথা বলেছি এবং আমাদের মন্ত্রী মিটিংয়ে বলেছে, আমাদের মিটিংয়ে, যে যেই পাম্পগুলো আগে 30,000 লিটার তেল সেল করতো তারা এখন 45,000 লিটার তেল সেল করতেছে। এই তেলটা তো সাপ্লাই তো পাচ্ছে। যদি সাপ্লাই না পায় তাহলে 45,000 লিটার তেল কোথায় পেলো, মানে কীভাবে তারা সেল করলো? তিনি কয়েকটা, যেমন আসাদ গেট আপনার একটা বড় পাম্প, তারপর ট্রাস্ট একটা বড় পাম্প, উত্তরায় কিছু পাম্প আছে এরকম বড়, এই বড় পাম্পগুলোর রেকর্ড নিয়ে কিন্তু তিনি বলেছে যে গত মার্চ মাসে তারা কত লিটার তেল সেল করেছে। হিসাব নিয়ে দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসে যদি তারা 30,000 লিটার তেল সেল করে, মার্চ মাসে তারা 45,000 লিটার তেল সেল করেছে এরকম। এখন আমরা দেখতে পাই কি, বিশেষ করে দেখেন ঢাকা শহরে এত মোটরসাইকেল কোথা থেকে আসলো? আমরা দেখেছি ভাই যে কথাটা বললো যথার্থ, যে একটা উবার চালক সে উবার না চালিয়ে সে একবার কোনোভাবে কষ্ট করে 1-2 ঘন্টা বসে সে তেল নিচ্ছে। তেল নেওয়ার পরে সেই তেলটা আবার সে ব্ল্যাকে বিক্রি করছে, বিক্রি করে আবার সে তেল নেওয়ার জন্য বসে থাকে। অর্থাৎ সে কষ্ট করতেছে না, ওখানে লাইন ধরে বসে আছে, তেল নিয়ে তেল বিক্রি করতেছে। মোটরসাইকেলগুলো যেভাবে তেল নিয়ে যাচ্ছে, এই তেল সবচেয়ে ইজি পাচার করার জন্য, ধরেন একটা মোটরসাইকেলে 10 লিটার তেল নেয়, ও তো 10 মিনিটে গিয়ে তেলটা আবার করে রিফিল করার জন্য ব্যবস্থা চলে আসতে পারে, ও সেটা অন্য জায়গায় রেখে চলে আসতে পারে। এইভাবে কিন্তু হচ্ছে না যে তা না। সেদিন এয়ারপোর্টে হঠাৎ করে 50-60 জন বাইকার ওরা বলল যে তেল নাই কী হয়েছে? পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেল। এটা একটা সংঘবদ্ধ গ্রুপ, আমি বলতেছি না কে কোন পার্টি করে বা কী করে, সেটা বলে একটা সংঘবদ্ধ গ্রুপ। এটা কেউ না কেউ তাদেরকে ইনফ্লুয়েন্স করে এই কাজগুলো হয়তো করাচ্ছে, সেই কারণে হয়তো ফেসিবাদের সেই লোকজন হতে পারে। তো এইভাবে কিন্তু এই বাইকারদেরকে দিয়ে বেশি সমস্যা ক্রিয়েট করা হচ্ছে এবং আমরা যেটা দেখেছি। তো কাজেই আমার মনে হয় সরকার চেষ্টা করছে সর্বোচ্চ, এবং সরকার কিন্তু তেলের দামও বাড়াচ্ছে না। এবং যে কোনো জায়গা থেকে বাতেন ভাই যেটা বললেন যে সরকার অতিরিক্ত আমদানি করার লক্ষ্যে যে কথাগুলো বলছে, যার কারণে মানুষ প্যানিক হচ্ছে। আসলে আমাদের তো এই সমস্যাটা সমাধান করতে হবে, আমাদের তো তেল রিজার্ভ রেখেই আমাদের তেল আনতে হবে। ধরেন আজকে যদি আমাদের স্টক পুরো শেষ হয়ে যায়, কালকে তো হাহাকার লেগে যাবে। আমরা চেষ্টা করতেছি আমাদের আমদানি খরচ যতই বাড়ুক আমরা সেটা যাতে সামাল দিতে পারি, সেই জন্য আমরা এইভাবে রেশনিং করে তেলটা দিচ্ছি এবং আমরা আশেপাশের দেশ থেকে আনার চেষ্টা করছি। এবং আমরা সেইভাবে যাতে এই জ্বালানির কারণে একবারে কোনো কিছু বন্ধ না হয়ে যায় সেটা চেষ্টা করতেছে। তবে আমাদের খেয়ালও রাখতে হবে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে আমাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। ধরেন আমাদের দেশে দেখেন, আমরা যে চাকরি করতে গিয়েছে সেবাটা লাশ হয়ে ফিরতেছে। আমরা ডেইলি, আমি লোকাল এমপি হিসাবে যখন মন্ত্রীরা যান সেখানে আমরা ডেইলি মধ্যপ্রাচ্যের যে লাশ আসতেছে তাদেরকে আমরা রিসিভ করতেছি। তো এখন এক জায়গায় আমরা যেহেতু অনুন্নত দেশ, আমাদের বিভিন্ন জায়গা থেকে যখন এই ধরনের সমস্যাগুলো হয়, মধ্যপ্রাচ্যে মূল তেলের জায়গায় যেহেতু সমস্যা, আমাদের সেই সমস্যাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমরা যদি সচেতন হই, আমাদের ভিতরে যদি দেশপ্রেম থাকে, তাহলে আমরা হয়তো এটা কন্ট্রোল করতে পারবো। তা না হলে আমাদের জন্য, বাতেন ভাই যেটা বললেন, যেটা যথার্থ বলেছেন, যে সেটা আমাদের জন্য কন্ট্রোল করা অনেক কঠিন। আপনারও বুঝতে হবে, আমারও বুঝতে হবে, সবাই আমরা সেভাবে বুঝে কাজ করি, তাহলে হয়তো আমরা এটা সরকার জন্য ইজিয়ার হবে। জি, ধন্যবাদ।